মেঘের ঘর রিসোর্ট। পাহাড়ের উপর মেঘের রাজ্যে এক অদ্ভুত প্রশান্তি। মেঘ ছুঁয়ে দেখার সেরা গন্তব্য কংলাক পাহাড়। প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঝুলন্ত ব্রিজ বা হার্টিকালচার পার্ক। হেলিপ্যাড, যেখান থেকে পুরো সাজেক রূপ নেয় এক অপার্থিব স্বর্গে। লুসাই গ্রাম, পাহাড়ি জীবনের সরলতা আর আদিবাসীদের ঐতিহ্য। তেরাং তৈকালাই বা রিসাং ঝর্ণা, পাহাড়ি ঝর্ণার হিমশীতল রোমাঞ্চকর ধারা। আলোটিলা গুহার আধারে ঢাকা এক অ্যাডভেঞ্চার। সাজেক ভ্যালি, পাহাড় ও মেঘের উপত্যকা। পাহাড়, মেঘ আর ঝর্ণার মেলবন্ধন। পাহাড়ি পথের এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে আপনাকে স্বাগতম। আজকে আমরা চট্টগ্রাম থেকে রওনা হব মেঘের রাজ্য সাজেক ভ্যালি এবং পাহাড়ের সৌন্দর্য কন্যা খাগড়াছড়ির উদ্দেশ্যে। মাত্র 2 দিন 1 রাতে কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়া পুরো ভ্রমণটি প্ল্যান করবেন, তারই এক দারুণ ভ্রমণ নির্দেশিকা থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমাদের যাত্রা শুরু সকাল 7টায়। চট্টগ্রামের ব্যস্ততম অক্সিজেন মোড় থেকে শান্তি পরিবহনের এসি বাসে চেপে খাগড়াছড়ির পথ ধরা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর চারপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছাই খাগড়াছড়ির প্রাণকেন্দ্র শাপলা চত্বরে। বাস ভাড়া ছিল জনপ্রতি নির্দিষ্ট 330 টাকা, এসি ভাড়া। শাপলা চত্বরে পৌঁছাতে সাজেক আর খাগড়াছড়ির রোমাঞ্চকর ভ্রমণের প্রথম ধাপটা আমরা শুরু করে দিলাম। সিএনজি কাউন্টারে এসে জানলাম এখানে 1 রাত 2 দিন কিংবা 2 রাত 3 দিনের দারুণ সব ভ্রমণ প্যাকেজ রয়েছে। যেহেতু আমরা 3 জন বড় আর 1 জন বাচ্চা সহ মোট 4 জন ছিলাম, তাই 6200 টাকায় 1 রাত 2 দিনের জন্য বেছে নিলাম একটি ছাদখোলা সিএনজি। হ্যাঁ, এখানে ঘুরে দেখার জন্য ছাদখোলা চাঁদের গাড়িও পাওয়া যায়। বিশেষ করে 10 থেকে 15 জনের বড় দল হলে চাঁদের গাড়িতে জনপ্রতি খরচ যেমন অনেক কমে আসে, তেমনি ভ্রমণটাও হয়ে ওঠে আরো সাশ্রয়ী ও আনন্দদায়ক। সাজেকের মূল সিকিউরিটি স্পটের সময় হতে কিছুটা সময় হাতে থাকা সময়ে ঘুরে নিলাম স্থানীয় দৃষ্টিনন্দন হর্টিকালচার পার্ক আর ঝুলন্ত ব্রিজ। পার্কটির মূল আকর্ষণই হলো এই ঝুলন্ত ব্রিজটি। মাত্র 40 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢোকার পথেই চোখে পড়বে কিছু পাহাড়ি দোকান, হস্তশিল্প আর শখের নানা পাহাড়ি স্মারক বা কেনাকাটার জন্য জায়গাগুলো একদম দারুণ। এরপর দুপুরের দিকে আমরা চলে আসি দীঘিনালা স্কট পয়েন্টে। ঠিক দুপুর 2:30টায় সেনাবাহিনী ও পুলিশের কড়া নজরদারি আর নিরাপত্তায় শুরু হলো সাজেকগ্রামে আমাদের সেই কাঙ্ক্ষিত ও রোমাঞ্চকর পাহাড়ি রোলার কোস্টার রাইড। দীঘিনালা স্কোয়ার থেকে যখন সাজেকের উদ্দেশ্যে আমাদের গাড়ি চলতে শুরু করলো, ঠিক তখনই যেন শহরের সব ক্লান্তি পিছনে ফেলে পাহাড়ের রহস্যময় দুনিয়ায় প্রবেশ করলাম। মসৃণ পিচ ঢালা পথ ধরে আমাদের সিএনজি এগোচ্ছে। দুপাশে উঁচু নিচু সবুজ আর পাহাড়ের সারল্য, আর মাথার উপর নীল আকাশের মেঘের খেলা। সাপের মতো এঁকে বেঁকে চলাই রাস্তা আপনাকে এক অন্যরকম রোমাঞ্চ উপহার দেবে। পথের দুপাশে চোখে পড়বে পাহাড়ি জনগোষ্ঠীর শান্ত স্নিগ্ধ জীবনযাত্রা। পাহাড়ি ঢালে কাঠ আর বাঁশের তৈরি ছোট ছোট বাড়ি, মেঠো পথে শিশুদের দুরন্তপনা আর জুম চাষের অপূর্ব দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতির কত কাছাকাছি এই মানুষেরা। বাগাইহাট পার হওয়ার পর যখন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ স্কোয়াডের অধীনে সব গাড়ি একসাথে চলা শুরু করে, তখন গা শিউরে ওঠে এক অদ্ভুত রোমাঞ্চে। সারিবদ্ধ গাড়িগুলো যখন একযোগে পাহাড়ের চূড়ার দিকে এগোতে থাকে, দৃশ্যটি সত্যিই অসাধারণ লাগে। মাচালং বাজার পার হওয়ার পর রাস্তা ধীরে ধীরে আরও উঁচুতে উঠতে শুরু করে। একের পর এক উঁচু নিচু হেয়ারপিন বাঁক পার হওয়ার সময় একদিকে যেমন মনের ভিতর এক চিলতে ভয় কাজ করে, তেমনি অন্য পাশে চোখে পড়ে অসীম দূর পর্যন্ত বিস্তৃত পাহাড়ি উপত্যকা।
যতই উপরের দিকে উঠবেন বাতাস ততই ঠান্ডা হতে থাকবে। মনে হবে যেন মেঘের দল আপনাকে অভ্যর্থনা জানাতে পাহাড়ের কোল বেয়ে নেমে এসেছে। বাঁকে বাঁকে এমন রূপ যা চোখ ফেরাতে দেয় না। অবশেষে সব রোমাঞ্চ আর মুগ্ধতা পেরিয়ে সামনে ফুটে ওঠে মেঘের রাজ্য সাজেক ভ্যালি। পাহাড় আর মেঘের এই অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়ার পর ভ্রমণের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উড়ে যায়। সাজেক ভ্যালিতে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে আকাশ ভেঙে নামলো ঝুম বৃষ্টি। মেঘের রাজত্বে এমন বৃষ্টির অভ্যর্থনা সত্যি দারুণ এক অনুভূতি। আগে থেকেই বুকিং করা ছিল আমাদের মনোরম মেঘের ঘর রিসোর্ট। পাহাড়ের মাঝে নিজেদের মতো কিছুটা সময় কাটাতে আমাদের ঠিকানা ছিল মেঘের ঘর রিসোর্ট। বিস্তারিত থাকছে একটু পরেই। রুমের ভিতরে ঢুকতেই মন ভালো হয়ে যায় এর কাঠের ছোঁয়া আর নান্দনিক সাজসজ্জা দেখে। পরিপাটি বিছানা আর শান্ত পরিবেশ সব মিলিয়ে সত্যি দারুণ এক আবহ। তবে এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এর বেলকনি। ভ্রমণের রিফ্রেশমেন্টের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি। রুমের সাথেই সংযুক্ত টয়লেটটিও ছিল একদমই নিট অ্যান্ড ক্লিন এবং আধুনিক সব সুবিধা সংবলিত। বারান্দায় এসে দাঁড়ালেই মনে হয় হাত বাড়ালেই তুলোর মতো মেঘ ছুঁয়ে দেখা যাবে। চারপাশে পাহাড় আর মেঘের এমন মায়াবী রূপ দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। সেখানে উঠে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাজেক ভ্যালির আঁকাবাঁকা পথ, কফি শপ এবং চারপাশের বিকেলের সৌন্দর্য উপভোগ করতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সাজেক জুনিয়র হাই স্কুল আছে। তারপর বিশাল একটি বটগাছ। এখানে দেখতে পাচ্ছেন কি কি রিসোর্ট আছে এগুলোর নাম এখানে লেখা আছে। এখানে একটি রেস্টুরেন্ট, হাতের ডান পাশে লেখা ওয়েলকাম টু মেঘপুঞ্জি রিসোর্ট। দূর থেকেই এর সৌন্দর্য আপনাকে স্বাগত জানাবে। অনবদ্য সুন্দর এই রিসোর্টটি যে কারো মন ছুঁয়ে যাওয়ার মতো। মেঘপুঞ্জির নাম তো আপনারা অনেকেই বহুবার শুনেছেন, কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে এর রূপ দেখা এক অন্যরকম অনুভূতি। পাহাড়ের কোল ঘেঁষে সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকা এই কটেজগুলোর সৌন্দর্য এক কথায় জাস্ট অসাধারণ। চারপাশে প্রাকৃতিক পরিবেশ আর এই রিসোর্টের নন্দন শৈলী সব মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্তই দারুণ। চলুন আজকে আপনাদের পুরো মেঘপুঞ্জি রিসোর্টটা একটু ঘুরে দেখানো যাক। হাতের ডান পাশের এই শান্ত গলিটার ভিতরেই লুকিয়ে আছে এক দারুণ সারপ্রাইজ। চারপাশের পরিবেশটা ঠিক যেন তুলতুলে মেঘপুঞ্জির মতো সাজানো। প্রকৃতির একদম কাছাকাছি গড়ে ওঠা চমৎকার এই রিসোর্টটির নাম মেঘ সমুদ্র ইকো রিসোর্ট। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই। রাস্তার পাশে আই লাভ সাজেক লেখা। এটি মূলত ফটোগ্রাফির জন্য সেরা স্পট। হাতের বাম পাশে নতুন করে গড়ে তোলা হচ্ছে নতুন একটি রিসোর্ট।
এখন প্রায় সন্ধে হয়ে গেছে। মেঘের জন্য বোঝা যাচ্ছে না সন্ধে না সকাল। অনেকটা শীতের সকালের মতো মনে হচ্ছে। মেঘগুলো যখন গায়ে এসে লাগে তখন দারুণ একটা শিশিরে অনুভূতি কাজ করছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমিও মেঘের শ্বাস নিচ্ছি, আবার কখনো মনে হচ্ছে মেঘ খাচ্ছি। আমি আর সামনে এগোবো না আজকে। এখানে একটি সুন্দর নান্দনিক বা দৃষ্টিনন্দন যাই বলুন না কেন, এটি অসাধারণ একটি মসজিদ। মসজিদের ভিউটা আসলেই অসাধারণ। মেঘের রাজ্য সাজেক ভ্যালি, যেখানে শুভ্র মেঘের দল পাহাড়ি উপত্যকায় ভেসে বেড়ায় আর দূর দিগন্তে মিশে যায় পাহাড়ের সবুজ ক্যানভাস। কিন্তু এই মেঘ পাহাড়ের লুকোচুরির মাঝে রুই লুই পাড়ায় পৌঁছাতে চোখ আটকে যাবে এক অনন্য স্থাপত্য শৈলীতে। দারুস সালাম জামে মসজিদ। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উঁচুতে অবস্থিত এই দৃষ্টিনন্দন মসজিদটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেন এক আত্মিক শান্তির বার্তা দেয়। চারপাশে সবুজ প্রকৃতি আর মেঘের আনাগোনার মাঝে যখন এর মিনার থেকে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি, পুরো সাজেক জুড়ে তৈরি হয় এক স্বর্গীয় পরিবেশ। সাজেকে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়দের জন্য গড়ে ওঠা এই মসজিদটি শুধু প্রার্থনার স্থানই নয়, বরং সাজেকের প্রকৃতির সাথে মিলেমিশে এক অনিন্দ্য সুন্দর শান্তির প্রতীক হয়ে উঠেছে। পরের বার সাজেক ভ্যালিতে এলে মেঘ দেখার পাশাপাশি পাহাড়ের চূড়ার এই অপূর্ব মসজিদে কিছুক্ষণ সময় কাটাতে ভুলবেন না কিন্তু। ফিরে এলাম আমাদের থাকার ঠিকানা মেঘের ঘর অ্যান্ড রেস্টুরেন্টে। এটি ঠিক আর্মি গেস্ট হাউসের বিপরীতেই অবস্থিত। প্রতি রাতের জন্য 5500 টাকা ভাড়ায় আমরা এটি বুকিং করেছি। ভেতরে দুটি বড় বেড রয়েছে, যেখানে অনায়াসে 4 জন থাকা যায়। রিসোর্ট ও রেস্টুরেন্টটির সম্প্রসারণ কাজ এখনো চলমান। রেস্টুরেন্টের ঠিক উপরের তলায় একটি খোলা ছাদ তৈরি করা হয়েছে, যেখানে বসে মেঘ দেখতে দেখতে খাবার উপভোগ করার দারুণ ব্যবস্থা থাকছে। সাজেকে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গিয়েছিল। পেটেও চেপে বসেছিল তীব্র ক্ষুধা। তাই দেরি না করে সোজা চলে এলাম খাবারের হোটেলে। রাতের খাবারে আমরা অর্ডার করলাম এখানকার সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ব্যাম্বু বিরিয়ানি। বাঁশের ভেতর রান্না করা বিরিয়ানি। বাঁশের চঙ্গে কিভাবে এই বিরিয়ানি প্রস্তুত ও পরিবেশন করা হয় তা দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। সকালে সাজেক ছাড়ার আগে বাকি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। আমরা চলে এলাম প্রকৃতির একদম কাছাকাছি থাকা নিরিবিলি রিসোর্টে। এই রিসোর্টটি দেখতে অনেকটা জনপ্রিয় মেঘ সমুদ্র ও মেঘপুঞ্জ রিসোর্টের মতোই চমৎকার। হঠাৎ করেই শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির শেষ স্নিগ্ধ মুহূর্তে কিছু সময় সেখানেই দাঁড়িয়ে উপভোগ করলাম মেঘ আর পাহাড়ের খেলা। বৃষ্টি একটু কমতেই আমাদের সিএনজি ড্রাইভারকে কল করলাম পিক করার জন্য। এখন সকাল 7টা। সাজেকে ভোরের কুয়াশাচ্ছন্ন হাওয়ায় তৈরি আমরা। রিজার্ভ সিএনজি নিয়ে সোজা চলে যাই সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে।
অনেকগুলো সিঁড়ি বেয়ে আমরা গা শিউড়ে ওঠার মতো, গায়ে কাটা দেওয়ার মতো জায়গায় চলে এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটায় মেঘগুলো এসে কিভাবে পাহাড়ের চূড়ায় ধাক্কা লাগছে। আমরা এবার সর্বোচ্চ চূড়ায় যাচ্ছি। এটি হচ্ছে সর্বোচ্চ চূড়া, যেখান থেকে মেঘ আর পাহাড়ের সীমান্ত দেখার অভিজ্ঞতা অসাধারণ। কংলাক জয় করে আমরা আসলাম হেলিপ্যাডে। হেলিপ্যাডে দেখার মতো কিছুই নেই, তবে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় এখান থেকে সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায়। তবে এই পরিবেশে আমরা এগুলো মিস করছি। হেলিপ্যাড হতে পাশেই একটু দূরে লুসাই গ্রাম। এরপর ঘুরে দেখলাম স্থানীয় আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এই লুসাই গ্রামের মূলত লুসাইদের জীবনযাত্রা কেমন ছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল
সর্বোপরি তাদের গ্রামটি কিরকম, এগুলো সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আপনারাও ঘুরে দেখতে পারেন। এখানে প্রবেশের টিকিট মূল্য 30 টাকা জনপ্রতি। এখানে প্রবেশ করতে হলে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে। সাজেককে বিদায় জানানোর সময় চলে এলো। সকাল 10টা 30 মিনিটের ফেরিতে স্কট ধরে আমরা পুনরায় খাগড়াছড়ি ফিরে যাচ্ছি। সাজেক হতে নামতেই এই রাস্তাটি একদম খাড়া ঢালু। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সাজেকে ওঠার সবচেয়ে বিপজ্জনক রাস্তা এটি। সাজেক হতে নামলে বুঝতে পারবেন কতটুকু বিপজ্জনক এবং খাড়া ঢালু এই রাস্তাটি। তবে ভ্রমণ কিন্তু এখানে শেষ নয়। সবুজ পাহাড়ের নীরবতা চিরে ঝর্ণার গর্জন, পাহাড়ের রোমাঞ্চকর আহ্বানে আজ আমরা চলে এলাম খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় ও রহস্যময় রিসাং ঝর্ণায়। মারবা ভাষায় রি মানে পানি আর সাং মানে গড়িয়ে পড়া। আবার ত্রিপুরা ভাষায় এর নাম তেরাং তৈকালাই, যার অর্থ পাহাড় থেকে গড়িয়ে পড়া স্ফটিক জলধারা। মাত্র 20 টাকার এন্ট্রি টিকিট কেটে প্রায় 235টি পাথরের সিঁড়ির ধাপ বেয়ে পাহাড়ের নিচে নামছিলাম। চারপাশের গভীর অরণ্য আর পাখির কিচিরমিচির পরিবেশটাকে অন্যরকম এক রোমাঞ্চে ভরিয়ে দিচ্ছিল। সিঁড়ি নামার প্রতিটি ধাপে ধাপে স্পষ্ট হচ্ছিল পানির তীব্র গর্জন। সিঁড়ির একদম শেষে পৌঁছাতেই চোখের সামনে ধরা দিল প্রকৃতি। প্রায় 100 থেকে 120 ফুট উপর থেকে আছড়ে পড়ছে বরফ শীতল পাহাড়ি জলধারা। তবে এর আসল ম্যাজিক কিন্তু অন্য জায়গায়। ঝর্ণার নিচের পিচ্ছিল পাথরের ঢাল যেন প্রকৃতির তৈরি নিজস্ব এক ন্যাচারাল ওয়াটার স্লাইড। এই স্লাইড ধরে গড়িয়ে পড়ার থ্রিল আর বরফ শীতল পানির ছোঁয়া মুহূর্তেই ভ্রমণের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দিল। প্রকৃতি যেখানে নিজের হাতে ওয়াটার পার্ক বানিয়েছে, সেখানকার এমন রিফ্রেশিং মুহূর্ত কি মিস করা যায়? খাগড়াছড়ি এলে তেরাং তৈকালাই বা রিসাং ঝর্ণায় কিন্তু আসতেই হচ্ছে। তবে শুধু রূপ দেখতে নয়, আমরা এসেছি দারুণ এক রোমাঞ্চের খোঁজে। আলোটিলা পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে শত বছরের এক আদিম রহস্য, আলোটিলা রহস্যময় গুহা। ত্রিপুরা ভাষায় যাকে বলা হয় মাতাই হাটার, অর্থাৎ দেবতার গুহা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উঁচুতে অবস্থিত এই প্রাকৃতিক সুড়ঙ্গ যেন আল্লাহর এক দারুণ সৃষ্টি।
হাতে বাঁশের মশাল আর টর্চের আলো জ্বালিয়ে অন্ধকারে সুড়ঙ্গে নামার পালা। তবে আজকের এই রোমাঞ্চকর যাত্রাটা কিন্তু সাধারণ নয়। সাথে আছে আমার স্ত্রী শালিকা, আর সবচেয়ে বড় সাহসের পরিচয় দিয়ে আমার কোল জুড়ে আছে আমার 4 বছরের ছোট্ট রাজকন্যা। গুহার মুখে দাঁড়িয়েই অনুভূত হয় এক অলৌকিক ঠান্ডা হাওয়া আর গা ছমছমে আদিম নীরবতা। প্রায় 280 ফুট দীর্ঘ এই অন্ধকার সুড়ঙ্গ পথ, পিচ্ছিল পাথর, চারপাশে প্রাচীন গা ছমছমে আবহ, উপর থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ার শব্দ, আর পায়ের নিচে বয়ে যাওয়া হিমশীতল পাহাড়ি ঝর্ণা। এক হাতে টর্চ আর বুকে জড়িয়ে রাখা কলেজের টুকরোকে সামলে প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে পড়ছিল শিহরণ আর অন্যরকম এক অনুভূতি। ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে এভাবে অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে যাওয়া পুরো অভিজ্ঞতাটাকে করে তুলেছে অবিস্মরণীয়। অন্ধকার, ভয় আর রোমাঞ্চ পেরিয়ে যখন গুহার অন্য প্রান্ত দিয়ে আলোর দেখা মিলল, তখন মনে হলো যেন রূপকথার কোনো অন্য জগৎ থেকে ঘুরে এলাম। 4 বছরের ছোট্ট খুকি আর পরিবারের হাসি মুখগুলো বলে দিচ্ছিল এই জয়টা কতখানি স্পেশাল ছিল। আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং পরিবারকে নিয়ে রোমাঞ্চকর স্মৃতি জমা করতে চান, তবে খাগড়াছড়ির এই রহস্যময় গুহা আপনাকে ডাকছে। এমন রোমাঞ্চকর অভিজ্ঞতা সত্যি জীবনের অন্যতম সেরা স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে। আলোটিলা গুহা দেখা শেষে আমরা আবার ফিরে আসি খাগড়াছড়ি শাপলা চত্বরে। আলোটিলা গুহা দেখা শেষে আমরা আবার ফিরে আসি খাগড়াছড়ি শাপলা চত্বরে। দুপুরের খাবার ও প্রয়োজনীয় কেনাকাটা সেরে বিকেল 5টার শান্তি পরিবহনের এসি বাসে করে রওনা দেই ঘরের পথ, চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রকৃতির এমন অপূর্ব স্মৃতি সাথে নিয়ে শেষ হলো আমাদের দারুণ এক সাজেক ও খাগড়াছড়ি সফর। Edu Creative Habib's View.